তো এনিওয়ে তারপরে এই এইভাবেই চলতে থাকলো আর কি। তারপরে আমি একটু আমার ক্যারিয়ারের দিকে একটু মনোযোগ দিলাম। গ্র্যাজুয়েশনের পরে আমি মানে ব্রডকাস্ট জার্নালিজমে যেটা আর কি, জি, ওই বাংলাদেশ বেতার দিয়ে শুরু, তারপরে এটিএন বাংলা একদিন কাজ করেছিলাম, চ্যানেল আইতে কিছুদিন কাজ করেছিলাম, আর টিভিতে, ওখান থেকে আবার দিগন্তেও চলে যাই। দিগন্ত হ্যাঁ, টেলিভিশন, দিগন্ত টেলিভিশনে যেটা আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়েছে। শুধু এটা না, বন্ধ করে দিয়েছে চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে। এবং তখন কার্যত আসলে আমাদের মিডিয়াগুলা ভেন্টিলেশনে ছিল আর কি, নামে মাত্র দেখা যেত। আর তাদের যাই হোক, এনিওয়ে আমি অনেকগুলো চ্যানেলে কাজ করেছি। জি। আমি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসিতে অ্যাজ এ নিউজ প্রেজেন্টেশনে কাজ করেছি প্রায় 3 বছর। হ্যাঁ, আমেরিকার টাইম টেলিভিশনে, ওটা একটা বাইল্যাঙ্গুয়াল টেলিভিশন, দ্বিভাষিক টিভি আর কি, ওখানে আমি কাজ করছি দীর্ঘদিন। এখানে অনেকগুলো চ্যানেল কাজ করেছি। যাই হোক, তো আমি ছোট্ট একটা ঘটনা বলি আপনাকে, মানে আপনার ওই কথার প্রেক্ষিতে বলছি জি। যে আপনি জার্নালিজম থেকে আপনি পলিটিক্সে কিভাবে জি। রূপান্তর হলেন। আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম ছিল না। ধরেন আমি বিবিসিতে কাজ করছিলাম তখন। তো আমাদের শ্রদ্ধেয় আরাফাত রহমান কোকো সাহেব ইন্তেকাল করলেন। উনি এই খবরটা পেলাম, সাথে সাথে আমি ওই বিবিসির এটাকে উপেক্ষা করে, বিবিসির একটা পলিসি আছে, কোনো পলিটিক্যাল লোক কিন্তু বিবিসিতে কাজ করতে পারবে না। শুধু বিবিসি না, ভয়েস অফ আমেরিকা বলেন বা ইন্টারন্যাশনাল মিডিয়া যেগুলোই আছে। তো যাই হোক, তো আমি ওইটা উপেক্ষা করে যে আমার চাকরি গেলে চলে যাক, বাট আমি তো এইটা তো আমি তো ওন করি, আর আরাফাত রহমান কোকো সাহেবকে ওন করি, তারেক রহমান সাহেবকে ওন করি, ম্যাডাম জিয়াকে ওন করি, হ্যাঁ, জিয়াউর রহমানকে ওন করি। আমার চাকরি যে অনেক সম্মানিত একটা জায়গা, সারা পৃথিবীতে এটা কদর আছে এবং এটা আমি পাইও, এটা সত্যি কথা বলতে। উপেক্ষা করে আমি সোজা চলে যাই আমি কোকো সাহেবের শ্বশুর বাড়ি। ওনাদের সাথে আমার একটা পারিবারিক একটা সম্পর্ক আছে। তো চলে যাই, তো একটা ভয়ও কাজ করছিল যে এই খবরটা লিক হয়ে গেলে হয়তো চাকরিটা কাজটা, কিন্তু তারপরে আমাকে তো বাদ দিয়ে দিবে বা এরকম একটা কিছু। তো ভাগ্যক্রমে কোনো মিডিয়ার সামনে পড়েই নাই, তো চলে যাই। তো ওনার কোকো সাহেবের শ্বশুর সৈয়দ হাসান রেজা সাহেব, উনি আমার গার্ডিয়ান ভাইজান, বড় ভাইজান। তো উনি আমাকে নিয়ে ম্যাডামের বাসায় চলে আসেন। উনি একটু অসুস্থ ছিলেন, তো উনি আমাকে হাতে এখানে হাত দিয়ে উনি ভিতরে ঢুকেন। তখন স্পেশাল সিকিউরিটি গার্ডরা আমাকে আটকান আর কি। তো আমার সৌভাগ্য হয়েছিল ওই দিন ম্যাডাম জির রুমে যখন ওই নিচে আসলো ওই আরাফাত রহমান কোকো সাহেবের লাশটা আমার পাশে দাঁড়ানো, আমি খুব কাছে ছিলাম ম্যাডামের, সৌভাগ্য হয়েছিল। এই কারণেই উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। এনিওয়ে, তো এদিকে বিবিসি ওই খবরটা অবশ্য জানতে পারেনি। তো অটোমেটিক্যালি পরে আমি আমেরিকায় চলে যাই। পরে ওই আমাদের রোলটা অবশ্য ভিন্ন কারণে অফ হয়ে যায়। ভাই, আমি যদি একটু এভাবে প্রশ্ন করি, ধরেন আপনি বিগত 15 বছরে একটা বড় সময় সাংবাদিকতা করেছেন। হ্যাঁ, আমি 15 বছর না, আমি কাজ করছি 30 বছর। অফকোর্স, বাট আওয়ামী লীগের 15 বছরের কথা বলি, সে সময়টারও একটা বড় অংশ আপনি তো সাংবাদিকতাই করলেন। জি জি জি। এবং এমন চ্যানেলে কাজ করেছেন যেটা বন্ধ হয়ে গেছে ওই সময়। হ্যাঁ, আমি তখন দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেল। আমাকে একটা জিনিস একটু আপনার মূল্যায়নটা জানতে চাই। আমরা তো বাহির থেকে যেটা দেখি আর কি, যে একটা ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে সমাজের অনেকগুলো যন্ত্র কাজ করে, এর মধ্যে সংবাদ মাধ্যম এটাও কিন্তু একটা বড় সাপোর্ট সিস্টেম। এটা একেবারে মানে প্রথম ইয়ে আর কি, আমি মানে ইন্ডিগ্রেটস এই সাংবাদিকতার যে বিষয়টা, হ্যাঁ, এটা খুবই টাচি একটা ব্যাপার। তো হ্যাঁ, কারণ সংবাদ মাধ্যমের তো সমাজের আয়না হওয়ার কথা। এক্স্যাক্টলি, যা ঘটছে সেটাই আমি রিপ্রেজেন্ট না, সেটাই। তো এখন এখানে আপনি নিজেও লক্ষ্য করেছেন জি, যে এই তথাকথিত যে সংবাদ সম্মেলনগুলো ডাকা হতো, জি, যেখানে গান গাওয়া হতো, হ্যাঁ, যেখানে গান বলা হতো আমার কোনো প্রশ্ন নাই, আমি শুধু প্রশংসা করতে আসছি। হ্যাঁ, প্রশ্ন এবং প্রশ্নের যে ধরন এবং যেই চাটুকারিতা, এটাতে এই আজকে ফ্যাসিস্ট বানানোর পেছনে তারা অন্যতম ভাই।
বুঝতে পেরেছেন? তারা অন্যতম দায়ী। কারণ প্রত্যেকের হাতে তো একটা মিডিয়া তো একটা অস্ত্র, বড় জি, অস্ত্র। নিঃসন্দেহে। প্রত্যেকের হাতে যদি ওই অস্ত্রগুলা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, হ্যাঁ, তখন ওই লোকগুলা যখন তাদেরকে বোঝাতে থাকে যে আপা নেত্রী আপনি তো সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছেন, হুম, এই ধরনের কথা যখন বলে, তখন অটোমেটিক্যালি সাইকোলজিক্যালি যখন চারিদিক থেকে শুনতে থাকে, আমি যখন বলতে থাকবো সালমানকে, সালমান তুমি সেরা। তুমি সেরা, তুমি সেরা, তোমার উপরে পৃথিবীতে কোনো আর যে নাই, এই নাই সেই নাই, হ্যাঁ, আর তুমি যখন বলতে থাকবা আমার উপরে কিছু নাই, হ্যাঁ মিজান ভাই আপনি আনপ্যারালাল, আপনার উপরে কোনো নেতা হয় না আপনার উপরে, তখন অটোমেটিক্যালি ওই কাজগুলা করতে থাকে Right. সাইকোলজি। তখন তো ধরাকে সরা জ্ঞান না করানো। ধরাকে জি। সবকিছু তাদের নিয়ন্ত্রণে, হ্যাঁ, কোনো কথা বলা যাচ্ছে না, বললেই গুম খুন, হ্যাঁ এইগুলা। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। জি। আমি টাইম টেলিভিশনে আমেরিকাতে, হুম, আমি টাইম টেলিভিশন বলি না, ওটা টাইম বোমা বলি ওটাকে আমি। জি। আমি টাইম টেলিভিশনে কাজ করছিলাম, 18 সালের কথা বলছি আমি। আমি ওখানে আমি 6 বছরে মোটামুটি বেশ কয়েক টার্মে কাজ করেছি। তো কন্টিনিউয়াস বোধহয় 2 বছর আমি কাজ করেছি। তো 18 সালে আমি কাজ করছিলাম। তো হঠাৎ করে একদিন আমার সিইও আবু তাহের সাহেব, উনি জানতেন আমার রক্তে যে বিএনপি, ওই ডেডিকেটেড বিএনপি, এটা জানতেন ওকে। সিইও সাহেব। উনি আমায় হঠাৎ করে একদিন ফোন দিলেন সন্ধ্যার পরে। আমি জ্যাকসন হাইটসে আড্ডা মারছিলাম আর কি। জ্যাকসন হাইটস মানে বাঙালি অধ্যুষিত একটা এরিয়া, আর আমার ওখান থেকে টেলিভিশনটা খুব বেশি দূরে না, এই ধরেন 2 কিলো হবে আর কি। ট্রেনে যাওয়া আসা করি। তা আমাকে ফোন দিয়ে বলছে মিজান ভাই আপনি কোথায়? আমি বললাম যে ভাইজান আমি তো জ্যাকসন হাইটসে, আপনি তাড়াতাড়ি চলে আসেন, আমরা একটা বোমা ফাটাবো। তো আমি ন্যাচারালি ওখান থেকে জ্যাকসন হাইটস থেকে আমার স্টেশন ওইটা ম্যানহাটনের খুব কাছে। তো মোটামুটি আমি রেগুলার ট্রেনেই চলাচল করি, মেট্রোতে করে। মেট্রোতে যাই, $1.25 বোধহয় কাটা যায় আর কি। জি। তো আমি ওনার কথা শুনে সাথে সাথে আমি একটা ট্যাক্সি নিলাম, $10 দিয়ে নামলাম। যেই আমি প্রথমে মানে আমি ওয়াশরুমে গেলাম যে আমার ফ্রেশ হবো, জি। তো দেখি বন্ধ। তো আমি 30 সেকেন্ড দাঁড়ালাম, ও মাই গড, দেখি একটা লোক বেরিয়ে আসছে, পরিচিত মনে হচ্ছে। ও মাই গড, জাস্টিস এসকে সিনহা। হ্যাঁ, আমি তো Okay. মানে আশ্চর্য হয়ে গেলাম। পরে ইন্টারভিউটা করা হয়েছিল, পরিচয় টরিচয় করাইলো আমাকে। পরে আমার যারা কলিগ ছিলেন এটা মানে প্রেজেন্ট করার সাহস তারা পাননি। আমি বরং আরো খুব পেয়েছি যে এটাই দরকার আমার। অথচ আমার মা, আই এম অনলি সন অফ মাই প্যারেন্টস অ্যান্ড মাই 6 সিস্টার্স অল আর ম্যারিড। মাই মাদার ওয়াজ লিভস ইন নারায়ণ লজ। আমার ওয়াইফ বাচ্চারা আছে এখানে, ঠিক আছে। আমি সাহস করে আমি কিন্তু ওই ইয়েটা করে ফেললাম, এবং ওটা নিয়ে একটা মোটামুটি একটা ভাইরাল হয়ে গেল। 2-3 দিন পরে এটা নিয়ে সম্ভবত আমাকে যেটা যতটুকু আমি জানি এই ভিডিওটা নিয়ে বসছিলেন উপরের লেভেলের লোকজন বাংলাদেশে, হ্যাঁ, যে Okay. এই যে ওদের কাই যেহেতু আমাকে দেখা যাচ্ছে জি। প্রথমে, তো জি। তখন আমি আমার পরিচিত একজন ছিল, উনি ফোন করে বলছেন আমাকে যে যা উনি তো বিএনপি চ্যানেলও কাজ করেছে, তারপর দিগন্ত টেলিভিশনে কাজ করেছে। আওয়ামী লীগের চ্যানেলেও কাজ করেছে, আবার বিবিসিতে কাজ করেছে। ওকে। মানে বিবিসি বলাতে হয়তো একটু মানে নিউট্রালাইজ হয়েছে। মনে হয় নিউট্রালাইজ না ঠিক, মানে একটু ছাড় পেয়েছি Okay. আমার বোধ হয় আর কি। জি। তো পরে উনি একদিন পরের দিন আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলেছেন যে ভাই আপনি তো হিট। বললাম কিভাবে? খাই এটা, আমি তো এটা আমার প্রফেশন, আমি তো এটা করবো। আপনার দেশে আসার কোনো প্ল্যান আছে? হ্যাঁ দেশে আসবো না, আমার মা অসুস্থ মানুষ, আমার ওয়াইফ বাচ্চারা এখানে আছে, আমি প্রায়ই আসি, হ্যাঁ বছরে 2বার আসি। তো বললাম আপনি আসেন না, আসলে সমস্যা হবে। তো সমস্যা হবে কি হবে সেটা তো বুঝলামই, যে আসলে আমি হয়তো আয়না ঘরে থাকতাম, গুম হয়ে যেতাম, খেয়ে যেতাম। তো এটা একটা মানে আমি মনে করি যে আমার লেভেল থেকে যেটুকু করার কথা, আরো কিছু অনেক ঘটনা আছে, আমি একটা ছোট একটা ঘটনাই বললাম আর কি। জি। মিজান ভাই আমি এইভাবে একটু জানতে চাই যে যেই মানুষগুলোকে আমরা দেখেছি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে গিয়ে সামনে বসে চাটুকারি প্রশ্ন করছেন, এই মানুষগুলো যখন স্টেশনে আবার ফেরত আসতেন ওনার চ্যানেলে, ওনাদের এডিটোরিয়াল পলিসিটা কিরকম ছিল? মানে ওনারা আপনাদের না
ওই কর্মীদের সাথে কেমন আচরণ না করতেন ওই আপনারা? না কর্মীদের সাথে আমরা ধরেন যে আমি তো বিবিসি তো অন্য জিনিস, রাইট, ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি কাউকে কেয়ার করে না। Yeah. আমি এই প্রসঙ্গে মানে একজনের কথা বলতে চাই, না বললেই হয় না। আমাদের যে তখনকার আমি যে কাজ করতাম, সাবির মোস্তাফা শেখ, সাবির ভাই, উনি আমি দেখতাম যে উনি যেটা সত্যি সেটাই উনি ইয়ে করতেন, এখনো করেন, সবাই করেন। জি। কিন্তু এই যে যারা আমরা যারা ওই, বাংলাদেশের চ্যানেলগুলোতে কাজ করতাম, জি। হ্যাঁ আমি সেটাই জানতে হ্যাঁ, চাচ্ছি। হ্যাঁ, জি। না সেটাতে আমি লাস্ট কাজ করেছি দিগন্তে, ঠিক আছে। এরপরে তো বিবিসি থেকে তো আমি আমেরিকায় চলে যাই, জি। এর পরের যে অন্য টেলিভিশনগুলোতে আমি কাজ করি, ঠিক আছে। তবে দিগন্তের মতোই চলত, হ্যাঁ ঠিক আছে, দ্যাটস ওয়াই বন্ধ করে দিছে। রাইট। মানে ওই ওই তাদের পলিসি অনুযায়ী করতে পারে নাই, যেতে পারে নাই, তাদের নিজস্ব পলিসিতে চলছে দিগন্ত টেলিভিশন। এবং আপনি 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 তো নিশ্চয়ই জানেন, দিগন্ত টেলিভিশন শেষের দিকে কিন্তু টিআরপিতে প্রথম ছিল। টিআরপি যে Right. এটা মানে প্রথম ছিল, মানে সব শ্রেণীর মধ্যে তখনকার যে টিআরপি রিপোর্টস আসতো, রিপোর্ট জি। আসতো আর কি।